ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 21শে এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে ইন্টেলের ভারত অঞ্চলের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হচ্ছে সন্তোষ বিশ্বনাথন। ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির মূলধন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে তার উপস্থিতি মজবুত করার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপে ইন্টেল কর্পোরেশন তার বিক্রয়, বিপণন এবং যোগাযোগ গ্রুপ সমস্ত কিছুর জন্য নতুন নির্বাহী নিয়োগের কথা ঘোষণা করেছেন। ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের স্বীকৃতি দিতে ইন্টেল তার সংস্থাটিকে এসএমজি সংস্থার মধ্যে একটি স্বতন্ত্র অঞ্চল হিসেবে মনোনীত করেছে এবং সন্তোষ বিশ্বনাথনকে ভারত অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। ইন্টেল হচ্ছে একটা সংস্থা যার সিইও হচ্ছে প্যাট্রিক পি গেলসিঞ্জার, সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্র, আর চেয়ারপারসন হচ্ছে ওমর ইশরাক। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কাকে জাপানের ইঞ্জিনিয়ারিং একাডেমি আন্তর্জাতিক ফেলোশিপ দিয়ে সম্মানিত করেছে? উত্তরটা হচ্ছে কৌশিক রাজশেখরা। ইউনিভার্সিটি অফ হিউস্টন স্কুল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর বিশিষ্ট অধ্যাপক কৌশিক রাজশেখরা জাপানের মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং একাডেমিক আন্তর্জাতিক ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই সম্মান বিদ্যুৎ রূপান্তর এবং পরিবহনের বিদ্যুতায়নের ক্ষেত্রে অসামান্য স্বীকৃতি দিয়েছে। অবদান করেছিলেন সেটা স্বীকৃতি দিয়েছে। 800 জন ফেলো এবং 15 জন আন্তর্জাতিক ফেলো সমন্বিত একটি বিশিষ্ট গোষ্ঠীর মধ্যে 73 বছর বয়সী রাজশেখরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 10 জনেরও কম ফেলোদের মধ্যে একটি অভিযোগ গোষ্ঠীর মধ্যে তিনি অন্তর্ভুক্ত হলেন। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হচ্ছে নলিন প্রভাত। অন্ধ্রপ্রদেশ ক্যাডারের 1992 ব্যাচের ভারত ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার নলিন প্রভাতকে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে জম্মু এবং কাশ্মীরের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে এনএসজির মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে তার দেশের প্রধান সন্ত্রাসবাদ এবং কাউন্টার। এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড স্বরাষ্ট্র গার্ড মন্ত্রকের একটি বেসামরিক সন্ত্রাসবাদ শাসন সংস্থা। প্রতিষ্ঠা হয়েছিল 1986। প্রধান এখানকার হচ্ছে মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। আর গঠন হয়েছিল এটা পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কে ইন্টেলিজেন্স ব্যুরোতে আইবির বিশেষ পরিচালক হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটা হচ্ছে স্বপ্না তেওয়ারি। স্বপ্না তেওয়ারি তিনি উড়িষ্যা ক্যাডারে 1992 ব্যাচের আইপিএস অফিসার ইন্টেলিজেন্স ব্যুরোতে বিশেষ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরোর অতিরিক্ত ডিরেক্টর হিসেবে কর্মরত এবং তাকে সেখানে মহাপরিচালক হিসেবে পদে উন্নতি করা হচ্ছে। তার নিয়োগটি দায়িত্ব গ্রহণের 2 বছর পর্যন্ত 30শে এপ্রিল 2026 তারিখে বরখাস্ত হয়ে যাবে। আইবি ইন্টেলিজেন্স ব্যুরো অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্বরাষ্ট্র রাজ্যের ইন্টেলিজেন্স সংস্থা। 1887 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর নয়াদিল্লি। প্রধান নির্বাহী প্রধান হচ্ছেন তপন ডেকা আর বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে অমিত শাহ। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি আরবিআই কাকে ধনলক্ষ্মী ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন? উত্তরটা হচ্ছে অজিত কুমার কেকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ধনলক্ষ্মী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে অজিত কুমার কেকে তাকে নিয়োগের গ্রিন লাইট দিয়েছে। 300 কোটি টাকার অধিগ্রহণ ইস্যুর জন্য ব্যাংকের প্রস্তুতির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলতে পারো। আরবিআই যেহেতু দিয়েছে বলেছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের প্রধান ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠা হয়েছিল 1935 পয়লা এপ্রিল কলকাতায়। সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। বর্তমানে গভর্নর 25th গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি এসবিআই লাইফ যে অগ্রগামী জীবন বীমা উদ্ভাবন চালু করেছে তার নাম কি? তার নাম হচ্ছে এডিয়েশন এক্স। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এডিয়েশন এক্স এর উদ্বোধন করেছে জীবন বীমা উদ্ভাবনের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে। এডিয়েশন এক্স একটি দেশব্যাপী স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীদের লক্ষ্য করে তাদের সৃজনশীলভাবে চিন্তা করতে এবং উদ্ভাবনী জীবন বীমার সমাধান উপস্থাপন করার আহ্বান জানানো। এসবিআই লাইফ সম্বন্ধে বলি, এটা 2001-এ প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর মুম্বাই। আর এমডি এবং সিইও বর্তমানে হচ্ছেন অমিত ঝিগরান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অন্তর্গত। পরের প্রশ্ন 7 নাম্বার,
সম্প্রতি এগন লাইফ ইন্স্যুরেন্সের নাম নতুন নাম কি রাখা হয়েছে? উত্তরটা হচ্ছে বন্ধন লাইফ ইন্স্যুরেন্স। বন্ধন লাইফ ইন্স্যুরেন্স পূর্বে এগন লাইফ ইন্স্যুরেন্স নামে পরিচিত। ভারত কি উড়ান বন্ধন সে ট্যাগলাইনের সাথে নিজেকে পুনর্ব্র্যান্ড করেছে, যা ভারতে আকাঙ্ক্ষার ক্ষমতায়নের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। বন্ধন ফাইন্যান্সিং হোল্ডিং এর মালিকানার অধীনে কোম্পানিটি 1000 নতুন কর্মচারী নিয়োগ এবং গ্রাহক বেস প্রসারিত করার লক্ষ্যে একটি আক্রমণাত্মক বৃদ্ধির কৌশল লক্ষ্য করেছে। বন্ধন লাইফ ইন্স্যুরেন্স এটা হলো একটি আপনার জীবন মালিক কোম্পানি, অনলাইন এবং অফলাইনে ব্যক্তিগত আপনার সদস্য প্রদান করে। 2008 সালে প্রতিষ্ঠা হয়েছিল, সদর দপ্তর মুম্বাই। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য স্থায়ী শিক্ষা নম্বর PEN থাকা আবশ্যক করা হয়েছে? এটা 2024-25 শিক্ষাবর্ষ থেকে। শিক্ষার্থীদের এক স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরণের প্রক্রিয়াকে সহজ ও প্রবাহিত করার জন্য রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ 2024-25 শিক্ষাবর্ষ থেকে স্থায়ী শিক্ষা নাম্বার ব্যবহার বাধ্যতামূলক করেছে, পেন নাম্বার। পেন হলো ইউডিআই, একটা ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস, একটা পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দ্বারা প্রতিটি ছাত্রকে বরাদ্দ করা একটি নাম্বার, যা 14.89 লক্ষের বেশি স্কুলে 95 লক্ষ শিক্ষক এবং 26.5 কোটি শিশুকে কভার করবে। অন্ধ্রপ্রদেশের স্কুল শিক্ষার কমিশনার এস সুরেশ কুমারের মতে, পেনের বাস্তবায়ন নতুন শিক্ষাবর্ষের ছাত্রদের এক স্কুল থেকে অন্য স্কুলের স্থানান্তর প্রক্রিয়াকে সহজ করবে এবং সরল করবে, যাতে কোনো সমস্যা না হয়, তাই জন্য এই পেন নাম্বার আবশ্যক করছে। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কোন খেলোয়াড় অসুন্তা লাকড়া পুরস্কারে সম্মানিত হলেন? উত্তরটা হচ্ছে দীপিকা সোরেং। দীপিকা সোরেং তিনি ভারতীয় মহিলা হকি দলের প্রভাবশালী ফরওয়ার্ড। হকি ইন্ডিয়া 6তম বার্ষিক পুরস্কার 2023-এ আসন্ন খেলোয়াড়ের জন্য মর্যাদাপূর্ণ হকি ইন্ডিয়া অসুন্তা লাকড়া পুরস্কারে সম্মানিত হয়েছেন একটি উদীয়মান তারকা হিসেবে। 2023 সালে দীপিকার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইল ফলক হকিতে, কারণ তিনি মহিলা জুনিয়র এশিয়া কাপের সময় ভারতীয় দলের হয়ে খেলা শুরু করেছিলেন। স্বীকৃতির জন্য তার কৃতজ্ঞতা তিনি প্রকাশ করেছেন এবং হকি ইন্ডিয়াকে তার সম্মানিত করার জন্য তিনি আন্তরিকভাবে ধন্যবাদও জানিয়েছেন। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি MS ধোনির পর কোন খেলোয়াড় IPL-এ 250টি ম্যাচ খেললেন? উত্তরটা হচ্ছে রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এর ইতিহাসে মোট 250টি ম্যাচে অংশ নেওয়ার জন্য দ্বিতীয় খেলোয়াড় হয়ে তার নাম খোদাই করেছে। চণ্ডীনগরে মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই মাইল ফলকটি তিনি অর্জন করেছেন। 2008 সালে তিনি অধুনালুপ্ত ডেকান চার্জার্সের সাথে খেলা শুরু করেছিলেন এবং 2011 সাল থেকে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এখনও রয়েছেন এবং তিনি তার অধিনায়কতে তিনি 5টা IPL শিরোপা জিতেছিলেন। এবং MS ধোনি তিনি 256টি ম্যাচ খেলেছেন, সেখানে রোহিত শর্মা 250 ম্যাচ খেলেছেন। রোহিত শর্মা তার 249টি ম্যাচের আগে কি ছিল? 30.10 গড়ে, 131.22 স্ট্রাইক রেট ছিল এবং 6472 রান সংগ্রহ করেছিলেন এবং 24টি হাফ সেঞ্চুরি। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।